স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। গাইনোকোলজি সাবজেক্টের আজকের টপিক হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, স্ত্রী প্রজনন অঙ্গ। এই প্রজনন অঙ্গের আমরা মেইনলি স্বাভাবিক গঠন সম্পর্কে আজকে জানবো, বা কোন কোন অর্গান গুলো মিলে হচ্ছে টোটাল রিপ্রোডাক্টিভ অর্গানস, সেটা আমরা জানবো। কারণ এই অঙ্গগুলি সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা যখন ট্রিটমেন্ট দেব, এই ট্রিটমেন্ট দিতে আমাদের সুবিধা হবে। বিশেষ করে ফিমেল যে পেশেন্ট গুলো আসবে তাদের অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসে, তারা রিপোর্টের মধ্যে তাদের স্বাভাবিক যৌনাঙ্গের গঠন যদি আমরা না জানি তাহলে কিন্তু তাদের অ্যাবনর্মালিটিস গুলো আমরা ধরতে পারবো না। এই জন্য আমাদের স্বাভাবিক গঠনগুলোর দিকে খুব নজর দিতে হয়। আমরা টোটাল রিপ্রোডাক্টিভ যে অর্গানটা সেটা আসলে কি আমরা একটু দেখি। The reproductive organs in female are those which are concerned with copulation, fertilization, growth and development of the fetus, and its subsequent exit to the outer world. অর্থাৎ এখানে কয়েকটা বিষয় বলছে যে রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন অঙ্গ। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রজনন অঙ্গ বলতে শুধুমাত্র মানে সহবাস বা সঙ্গম জনিত যে পার্টগুলি রিলেটেড, হ্যাঁ, সেটা বুঝে। আসলে কিন্তু এটা না, এখানে অনেকগুলো বিষয় বলছে। যে দেখেন, বলছে যে ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওই ওই অঙ্গগুলো যেগুলো জড়িত কিসের বিষয়। প্রথমত বলছে কপুলেশন, হ্যাঁ ঠিক আছে, সঙ্গম, এবং পরবর্তীতে ফার্টিলাইজেশন, যেটাকে আমরা নিষেক বা গর্ভধারণ বলি, এবং নিষেক বা গর্ভধারণ হওয়ার পর পরবর্তীতে হচ্ছে কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ অফ দ্য ফিটাস। তার মানে ওই যে ভ্রূণ যেটা আছে, ফিটাস বলতে ভ্রূণ, মায়ের গর্ভের ভিতরে যে ভ্রূণটা বৃদ্ধি পাবে, বিকাশ লাভ করবে, তাহলে ওই অবস্থাটাও কিন্তু এটার সাথে জড়িত। এবং শুধু বিকাশ না, অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট এক্সিট, পরবর্তীতে সেটা যে বাইরের পৃথিবীতে আসবে, শিশুটা যে আসবে, বের হয়ে আসবে, সেই সেই অঙ্গগুলো যেগুলো এটা সাপোর্ট দিবে, এই সবগুলোকে মিলে হচ্ছে মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গান বা ফিমেল জেনিটাল অর্গান আমরা বলছি। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা? কনসার্ন উইথ পপুলেশন, ফার্টিলাইজেশন, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস, অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট এক্সিট টু দ্য আউটার ওয়ার্ল্ড, পরবর্তী ওয়ার্ল্ডে বের হয়ে আসার যে প্রসেস সেটা সহ তার যে সাপোর্টিভ অঙ্গগুলো থাকে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে তিনটা অংশে ভাগ করি। হ্যাঁ, প্রথম হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল এবং অ্যাক্সেসরি। ঠিক আছে, ইন্টারনাল জেনিটালিয়া এন্ড অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান, আনুষঙ্গিক। এখানে মেইনলি এক্সটার্নাল আর ইন্টারনালটাকে ধরা হয়। তারপর ওই যে ফিটাসটা যখন বাইরের ওয়ার্ল্ডে আসবে, আসার জন্য তারপরে অ্যাক্সেসরি অর্গান দুইটা হেল্প করে। হ্যাঁ, আমরা আগে দেখি এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কি আছে। বহির্জননাঙ্গ, ভালভা অর পিউডেন্ডাম, অর্থাৎ একজন ফিমেল পার্সন তার জেনিটাল অর্গানটা বাইরে থেকে যতটুকু দেখা যায় এক্সটার্নালি, এই টোটালটাকে একত্রে বলা হয় ভালভা বা পিউডেন্ডাম। ঠিক আছে, বাইরে থেকে টোটাল জেনিটাল অর্গানটুকু যতটুকু দেখা যায় এই পুরোটাকে একত্রে বলা হয় ভালভা বা পিউডেন্ডাম। তাহলে ভালভা বা পিউডেন্ডামের মধ্যে কি কি অংশ থাকে? এর অনেকগুলো পার্ট থাকে, প্রায় 7টা মেইন পার্ট, আর ভিতরে সাব পার্ট থাকে। আমরা দেখি একটা একটা করে। প্রথমত হচ্ছে গিয়ে মন্স পিউবিস, বা এটাকে মন্স ভেনেরিস বলা হয়। এই মন্স পিউবিস বা মন্স ভেনেরিস হচ্ছে যে ঠিক নাভির নিচে বা ভ্যাজেনার যে অংশটা থাকে, ভ্যাজেনার যদি ভিতরে থাকে, অর্থাৎ যোনি যে পথটা বা যোনি যে অংশটা, তার উপরে যে নরম যে প্যাডের মতো চর্বিযুক্ত যে অংশ, সেটাকে বলা হয় মন্স পিউবিস। এবং এখানে সাধারণত
পিউবিক হেয়ার গজায়, অর্থাৎ যে লোমগুলো সেখানে থাকে, এটাকে বলা হয় মন্স পিউবিস। এরপরে হচ্ছে গিয়ে টোটাল ভ্যাজাইনাটাকে ঢেকে দেওয়ার জন্য কতগুলো চামড়া, ফোল্ডেড স্কিন বলা হয়, ভাঁজযুক্ত চামড়া থাকে, ভাঁজে ভাঁজে ধাপে ধাপে আসে। একদম বাইরের যে লেয়ারটা থাকে, যেটা একদম বড় অংশ ঢাকা থাকে, যোনিপথের যে উন্মুক্ত স্থানটাকে ঢেকে রাখে, এটাকে বলা হয় লেবিয়া মেজোরা। বাংলায় বলা হয় বৃহৎ ভগষ্ট, অনেক কঠিন নাম, আসলে লেবিয়া মেজোরা বললেই হবে, মানে বড় অংশ যেটা। এবং এই ঠিক লেবিয়া মেজোরা তারপরের যে স্কিনটা যদি আমরা একটু সরাই, তার নিচে একটা ছোট্ট একটা পাতলা একটা স্কিন দিয়ে ঢাকা থাকে, সেকেন্ড লেয়ার, এটাকে বলা হয় লেবিয়া মাইনোরা বা নিমফি। তাহলে আমরা কি পেলাম? বাইরে থেকে যতটুকু দেখা যাবে টোটালটাকে একত্রে বলা হয় ভালভা বা পিউরেন্ডাম। ঠিক প্রথম যে পার্টটা, উপরে যে নরম চর্বিযুক্ত জায়গাটা ভ্যাজিনার উপরে, এই জায়গাটা বলা হয় মন্স পিউবিস বা মন্স ভেনিরিস, যেখানে পিউবিক হেয়ার থাকে, চর্বিযুক্ত নরম অংশ। এরপর হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা বা নিমফি। হ্যাঁ, উপরের মোটা বড় যে চামড়া ভাবযুক্ত স্থানটা, সেটা হচ্ছে লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরাকে আমরা যদি একটু সরাই, তাহলে নিচে একটা পাতলা ফোল্ডেড স্কিন থাকবে, লাল অংশ, এটাকে বলে লেবিয়া মাইনোরা বা একটু হালকা গোলাপি টাইপের। এরপরে হচ্ছে উপরে, এটাকে বলে ক্লাইটোরিস। হ্যাঁ, এই ক্লাইটোরিস হচ্ছে গিয়ে মহিলাদের সবচেয়ে সেন্সিটিভ পার্ট। হ্যাঁ, এই এক্সটার্নাল জেনিটালিয়া, এটা টোটালটাই হচ্ছে মূলত সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ এর জন্য ফিমেলদের, অর্থাৎ যখন সেক্স করার সময় বা পপুলেশন করার সময় তাদের বিভিন্ন পার্ট থাকে, প্রত্যেকটা পার্টই খুব সেন্সিটিভ, যেটা উত্তেজনার সময় এবং তার যে ভ্যাজিনার অংশগুলো এবং আশেপাশে থেকে সিক্রেশন হয়, জায়গাটা পিচ্ছিল করা হয়, যেটা আমরা জানি। এই পিচ্ছিল অংশটা করলে কি হয়, তার পপুলেশনটাকে সহজ করে, এবং পরবর্তীতে এই যখন বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারির সময় কিন্তু এখান থেকে প্রচুর সিক্রেশন হতে থাকে, তখন জায়গাটা স্মুথ হয়ে আসে। তো এই প্রত্যেকটা পার্টের মূলত কাজ হচ্ছে পিচ্ছিল করা, হ্যাঁ, উত্তেজনাতে সহায়তা করা, সেক্স অর্গান হিসেবে সাপোর্ট তৈরি করা। তাহলে মহিলাদের সবচাইতে সেক্স অর্গানের মধ্যে সেন্সিটিভ যে পার্টটা, সেটা হচ্ছে ক্লাইটোরিস। এই জায়গাটা খুব সেন্সিটিভ থাকে, খুব স্পর্শকাতর থাকে, এবং মহিলাদের সবচাইতে উত্তেজনার জায়গাটা হচ্ছে ক্লাইটোরিস পার্ট। একটা ছোট্ট কাটার মতো অংশ, ঠিক একটু উপরের দিকে আমরা ছবিতে দেখার চেষ্টা করবো। এরপরে হচ্ছে গিয়ে ভেস্টিবিউল। ভেস্টিবিউল হচ্ছে গিয়ে অনেকগুলো ওপেনিং বা ছিদ্রপথ মিলে হচ্ছে আমার ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলের মধ্যে প্রথম যে পার্ট, এখানে মহিলাদের হচ্ছে গিয়ে দুটো ছিদ্রপথ থাকে, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং অর্থাৎ মূত্রনালী ছিদ্র, একটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, যোনিপথের ছিদ্র। এই যোনিপথের ছিদ্রটাকে একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, এটাকে আমরা বলি হাইমেন বা সতী পর্দা। এটা সাধারণত ঢাকা থাকে এবং হালকা ছোট্ট একটু ছিদ্র থাকে বা পাতলা থাকে, যার কারণে এখান থেকে মাসিক হতে পারে, মাসিকে সহজে ব্লাডটা বের হয়ে আসতে পারে। সাধারণত ফার্স্ট পপুলেশনের সময় এই হাইমেনটা ছিদ্র হয়ে মানে ছিঁড়ে যায়, তখন একটু পেইন হয় এবং রক্ত বের হয়। এটা বিভিন্ন ঝাঁকির কারণে বা অনেকে যদি পাতলা থাকে প্রথম মাসিকের সময়, অনেক সময় হাইমেনটা ছিঁড়ে যায়। এই জন্য অনেকে ধারণা থাকে যে যদি আসলে মানে কি বলা হয়, ভার্জিনিটি প্রমাণ করার জন্য একটা ওয়ে, এটা আসলে একটা কুসংস্কার। এটা দিয়ে আসলে ভার্জিনিটির শতভাগ নির্ণয় করা সম্ভব হয় না, এটা একটা প্রচলিত একটা ভ্রান্ত ধারণা। যাই হোক, এরপরে হচ্ছে ওপেনিং অফ বার্থোলিন ডাক্ট। এখানে হচ্ছে ছোট ছোট আরো অনেকগুলো নালী থাকে, এই প্রত্যেকটা নালীর কাজই হচ্ছে সিক্রেশন করা। এটা হচ্ছে বার্থোলিন ডাক্ট বা বার্থোলিন নালী। এরপর থাকে স্কেনেস গ্ল্যান্ড, এখান থেকে সিক্রেশন হয়, এবং বার্থোলিনস গ্ল্যান্ড। এই সবগুলো গ্ল্যান্ড বা ডাক্ট মিলে, ওপেনিং মিলে হচ্ছে আমার ভেস্টিবিউল। তাহলে কি কি পেলাম? ভেস্টিবিউলের মধ্যে ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল অরিফিস, হাইমেন, ওপেনিং অফ বার্থোলিনস ডাক্টস, স্কেনেস গ্ল্যান্ডস, বার্থোলিনস গ্ল্যান্ডস, এটাকে বলা হয় গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডও বলা হয়। এরপরে হচ্ছে গিয়ে ভেস্টিবুলার বাল্ব এবং পেরিনিয়াম। ঠিক আছে, তো আমরা একটু দেখে আসি এক্সটার্নাল জেনিটাল গুলো। এই যে উপরে যে ফোল্ডের যে অংশটা, এই যে ভাঁজ করা, এখানে যে পিউবিক হেয়ার, এটা হচ্ছে মন্স পিউবিস। এই মন্স পিউবিস এর পরে হচ্ছে মেইন যে পার্টটা, যে এখানে আছে লেবিয়া মেজোরা, হ্যাঁ সরি, এই যে এটা মাইনোরা, লেবিয়া মেজোরা, যেটা এই যে উপরে প্রথম যে ফোল্ডেড পার্টটা, এটা হচ্ছে লেবিয়া মেজোরা।
এরপর হচ্ছে গিয়ে ভিতরে যে স্কিনটা সেটা হচ্ছে ফোল্ডেড পার্ট, সেটা হচ্ছে লেভিয়া মাইনোরা। এই যে উপরে হচ্ছে গিয়ে ইউরেথ্রাল ওপেনিং, এই জায়গাটা, হ্যাঁ। আর এখানে হচ্ছে এই যে ক্লিটোরিস, হ্যাঁ, গ্ল্যান্স অফ ক্লিটোরিস বলা হয়, বা শুধু ক্লিটোরিস, এই জায়গাটা সবচেয়ে সেন্সিটিভ পার্ট। এটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, মূত্রনালী ওপেনিং। আর একটা হচ্ছে যে মূল হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, হ্যাঁ। এখানে থাকে হচ্ছে হাইমেন, কি বলে ঢাকনা, মানে পর্দা দেওয়া থাকে, এই যে হাইমেন, হ্যাঁ। এটা দেখাচ্ছে আর কি চিহ্ন আর কি, ছিঁড়া আর কি এটা, হ্যাঁ। এর পাশে হচ্ছে এই যে ছোট ছোট এখানে আরো মানে গ্ল্যান্ড থাকে, হ্যাঁ। এটা আসলে খালি চোখে দেখা খুব টাফ। এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল, ভেস্টিবুলার বাল্ব, এই যে সাইডে। তারপর হচ্ছে এই যে বার্থোলিন, এই যে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, এই সাইড গুলো দিয়ে আছে, এখানে গ্ল্যান্ড গুলো থাকে। আর পেরিনিয়াম যে অংশটা হচ্ছে এই যে অ্যানাসের যে অংশটা, মলদার এবং এই যে ভ্যাজাইনা, এই মাঝখানের যে পাতলা একটা পার্ট, এই জায়গাটা, এই যে দূরত্বটা, এই জায়গাটা হচ্ছে পেরিনিয়াম। অনেকে পেরিনিয়ামটাকে এক্সটার্নাল সেক্স অর্গান হিসেবে স্বীকার করে না, কিন্তু যেহেতু আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি যেটা শুধুমাত্র সেক্সুয়াল অর্গান না, এটা আরো অনেক কিছু জড়িত। একটা বাচ্চা কি বলে গর্ভধারণ থেকে শুরু করে প্রসব হওয়া পর্যন্ত এবং তার পরবর্তী ফাংশন পর্যন্ত হচ্ছে এটা রিলেটেড। এই জন্য নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই পেরিনিয়ামটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যদি এক্সপার্ট দায় বা এক্সপার্ট যদি গাইনোকোলজিস্ট না থাকে, তাহলে কিন্তু এই যখন বাচ্চাটা নর্মাল ডেলিভারি যখন হয়, এখানে চাপ লেগে এই ভ্যাজাইনা চাপের কারণে এখানে এই পেরিনিয়ামের অংশটা ছিঁড়ে যায়, তখন মলদ্বার এবং ভ্যাজাইনার রাস্তাটা এক হয়ে একটা বিশ্রী অবস্থা চলে আসে। তখন ওই কি বলে গর্ভিণী মহিলার তার কি থাকে, মানে জীবন সংশয় হওয়ার একটা চান্স থাকে। এই জন্য এই নর্মাল ডেলিভারির সময় পেরিনিয়াম অংশটাকে খুব মানে যত্ন সহকারে সাপোর্ট দিয়ে রাখতে হয়, যেন জায়গাটা না ছিঁড়ে যায়। তো এই ছিঁড়ে যাওয়ার থেকে রক্ষা করার জন্য অনেকে আবার করে কি, এই ভ্যাজিনাল কোনাটাকে কেটে দেয়, হ্যাঁ। তখন আবার এখানে স্টিচ লাগে, এটা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। কোনাটা কেটে দেওয়া, সেখানে একটা বা দুইটা সেলাই দেওয়া, এটা আজীবন একটা পেইনফুল দাঁড়িয়ে থাকে। এই জন্য খুব এক্সপার্ট দায়ী দ্বারা এটাকে কি করা হয়, সাপোর্টিভ দেওয়া রাখে। এই জন্য এই পেরিনিয়ামটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। অর্থাৎ যোনিপথ এবং কি মলদ্বার এর মাঝখানে যে জায়গাটুকু, এটাকে বলা হয় পেরিনিয়াম, ঠিক আছে। এই পেরিনিয়ামের সাথে আর একটা কাছাকাছি শব্দ আছে যেটাকে আমরা বলি পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামটা হচ্ছে আমাদের পেটের কাভারিং, এই জন্য পেরিটোনিয়াম আর পেরিনিয়ামকে এক করা যাবে না। পেরিনিয়াম হচ্ছে ভ্যাজাইনা এবং মলদ্বারের মাঝখানে নরম যে ছোট্ট জায়গাটুকু, সেই জায়গা হচ্ছে পেরিনিয়াম, আর পেরিটোনিয়াম হচ্ছে পেটের কাভারিং। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। এই হচ্ছে আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গান, হ্যাঁ, ফিমেল। এখানে আমরা একটু দেখি, এটার মধ্যে একটু পার্ট আছে, এই যে এখানে ইন্টারনালটা সহ দেওয়া আছে, এই যে দেখেন এখানে রেডিয়াম মাইনোরা এইভাবে দেওয়া আছে, এটা ক্রস সেকশন করে দেওয়া হয়েছে, আড়াআড়ি করে কেটে ছবিটা নেওয়া হয়েছে। রেডিয়াম মেজোরা, এই যে ক্লিটোরিসের অংশটা এইদিকে থাকে, এই টোটালটা ভ্যাজাইনা, এটা হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, আমি ইন্টারনালটা একটু পড়ি, তারপর আমরা আবার আসবো ছবিতে। এগুলো আমাদের এক্সটার্নাল, ইন্টারনাল, হ্যাঁ। ফিমেল পার্টের মধ্যে মেইন হচ্ছে গিয়ে ইন্টারনাল গুলো, আর ইন্টারনাল অংশটাই আমাদের সাধারণত বিভিন্ন সমস্যা নিয়ে আসে, হ্যাঁ। ইন্টারনাল পার্ট গুলি আমরা খুব ভালো মতো জানবো। এক্সটার্নাল পার্টটা বেশিরভাগই যেটা বললাম যে সিক্রেশন করে এবং সেক্সের সময় সহায়তা করে, পিচ্ছিকারক হিসেবে রেডি করে। ইন্টারনালটার মধ্যে কি কি পাওয়া যায়, দেখেন মূল যে যোনিপথ বা ভ্যাজাইনা সেটা কিন্তু ইন্টারনাল অর্গান, হ্যাঁ। তার মানে যতটুকু সামনে বাইরে থেকে দেখা যায় সেটা কিন্তু ভ্যাজাইনাল অরিফিস ছিল, মানে ভ্যাজাইনাল ছিদ্রপথ। এই যে আমাদের এখানে 2 নম্বর যেটা ভেস্টিবুলের মধ্যে ভ্যাজাইনাল অরিফিস। আমরা অনেকে ভাবি যে যোনি মানে হচ্ছে যে বাইরের যে অংশটা, না, সেটা হচ্ছে যোনিপথ। কিন্তু মূল যোনিটা হচ্ছে এখান থেকে একটু ভিতরে একটা টিউবের মতো একটা রাস্তা, হ্যাঁ। এটাকে বলা হয় ভ্যাজাইনা বা যোনি। এই ভ্যাজাইনার শেষ মাথায় এরপরে হচ্ছে গিয়ে মূল যে জায়গাটা, মায়ের গর্ভ, যেটা জরায়ু বলা হয়, যেটাকে আমরা বলি ইউট্রাস বা ওম, ইউট্রাস বা ওম। এরপরে ইউট্রাসের পাশে হচ্ছে থাকে দুটো টিউব, এটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি, অথবা এটা ইউট্রাইন টিউবও বলা হয়, অথবা ওভিডাক্টস। 3 ধরনের নামগুলি আমরা মনে রাখবো, ফ্যালোপিয়ান টিউবস, ইউট্রাইন টিউব বা ওভিডাক্ট। এটা দুই পাশে 2টা নালী। এরপর হচ্ছে দুই পাশে 2টা ওভারি থাকে, হ্যাঁ, ওভারিজ বা ডিম্বাশয়।
এই হচ্ছে আমাদের ইন্টারনাল জেনিটালিয়া, কি ভ্যাজাইনা, ইউট্রাস বা ওম, ফ্যালোপিয়ান টিউব বা ইউট্রাইন টিউবস বা ভিডাক্টস। এরপর হচ্ছে গিয়ে ডিম্বনালী, হ্যাঁ, বা ডিম্বনালী, এবং এরপর হচ্ছে ওভারিস বা ডিম্বাশয়। এরপর হচ্ছে গিয়ে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান, মানে আনুষঙ্গিক প্রজনন অঙ্গ। হ্যাঁ, আনুষঙ্গিক বলতে সাপোর্টিভ, যেমন দ্য ব্রেস্ট। ব্রেস্ট যদিও সরাসরি যে বললাম সেক্স অর্গান না, কিন্তু এটা সেক্সুয়ালের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে উত্তেজনা হিসেবে এটা খুব কাজ করে, খুব অ্যাট্রাকটিভ হিসেবে কাজ করে। আবার পরবর্তীতে যখন কি হয়, বাচ্চা প্রসব হয়, তখন বাচ্চার যে প্রথম যে খাবারটা, সেই খাবারটা কিন্তু স্তন থেকে আসে, ব্রেস্ট থেকে আসে, এই জন্য এটাকে অ্যাক্সেসরি অর্গান হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি সাপোর্টিভ হিসেবে তার প্লাসেন্টা বা গর্ভফুল। গর্ভফুল না থাকলে কিন্তু ওই যে মানে জ্বরের ভিতরে বাচ্চাটা কিন্তু আটকে থাকতে পারবে না, বা বাচ্চা কি হবে না, বেঁচে থাকতে পারবে না। এই জন্য প্লাসেন্টা এবং ব্রেস্টকে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে যুক্ত করা হয়েছে। তাহলে এইগুলো আমাদের তিনটা পার্ট। হ্যাঁ, আমরা একটু ছবির সাথে মিলিয়ে দেখি। এক্সটার্নাল জেনিটাল অর্গান, এই যে ইন্টারনাল। হ্যাঁ, এই যে ইন্টারনালের মধ্যে এই হচ্ছে আমাদের জরায়ু, এই যে এখানে মানে ভ্যাজাইনার ওপেনিং থেকে শুরু করে এই পুরো রাস্তাটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা। এই যে ভ্যাজাইনা, হ্যাঁ, ভ্যাজাইনার সামনে হচ্ছে ব্লাডার, মূত্রথলি, পিছনে হচ্ছে এই যে টোটালটা হেডটা, এই অংশ হচ্ছে হেড। ঠিক আছে, এই রেকটাম এবং এই যে ইউট্রাস, এই মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এটা একটা কানাগলির মতো আমরা বলি, এটাকে বলা হয় পাউচ অফ ডগলাস। হ্যাঁ, এটাকে বলা হয় পাউচ অফ ডগলাস বা কাল ডি স্যাক। এই শব্দটা আলট্রাসোনোগ্রাম রিপোর্টের মধ্যে পাবেন। হ্যাঁ, এই জায়গাটা ফ্রেশ থাকে, কোনো রকম কালেকশন, কোনো ফ্লুইড কিচ্ছু থাকে না। যদি কখনো এখানের মধ্যে কোনো কালেকশন দেখা যায়, কোনো ফ্লুইড দেখা যায়, তার মানে ইন্টারনালি এখানে কোনো ইনফেকশন হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে, তখন এই জায়গায় রস জমতে পারে। এই জায়গাটা শুষ্ক থাকে, ফ্রেশ থাকে। হ্যাঁ, এই জায়গাটা বলা হয় পাউচ অফ ডগলাস বা কাল ডি স্যাক। আমরা পরবর্তী আবার পড়বো। এই যে এটা হচ্ছে আমাদের যে ইউট্রাইন টিউব, হ্যাঁ, ফিমেল পার্টে, আর এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। ঠিক আছে, খুব সুন্দর মতো ছবিটা দেখা যাচ্ছে। বুঝতেছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? নর্মালি ইন্টারনাল যে জেনিটাল গুলো, স্যার নর্মাল যে টিউমার গুলো হয় সেটা কোন জায়গায় হয়? নর্মাল টিউমার গুলো যেটা হয়, এটা বিভিন্ন জায়গাতে হয়। আপনি সাধারণত টিউমার গুলো যেটা ফাইব্রয়েড বলি আমরা, ইউট্রাসের ভিতরে হয়। হ্যাঁ, এই যে জায়গাগুলো ওয়ালে। এছাড়া ওভারিয়ার ভিতরে ওভারিয়ান টিউমার হতে পারে। ঠিক আছে, সাধারণত ওভারিয়ান টিউমার হয়, অথবা এখানে ফাইব্রয়েড যেটা হয় সেটা। ঠিক আছে, তবে ওভারিয়ান টিউমার খুব কম হয়, এখানে ওভারিতে সিস্ট বেশি হয়। আর ইউট্রাসের এই ওয়ালগুলোর ভিতরে হচ্ছে নর্মাল টিউমার গুলো হয়। এটা আমরা পরবর্তীতে দেখবো কোথায় হয়। হ্যাঁ, এই যে এটা আমরা একটা দেখি, এটা একটা ইন্টারনাল জেনিটাল অর্গান, যে ভ্যাজিনাল পার্ট। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে ভ্যাজিনাল ওরিফিস, এরকম করে পার্ট। তাই না? এরপরে এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইউট্রাস। হ্যাঁ, এই ইউট্রাসের প্রবেশ পথ যেটা, সেটাকে আমরা বলি সার্ভিক্স। এই যে লেখা আছে সার্ভিক্স, যেটাকে বাংলায় বলা হয় জরায়ু মুখ। হ্যাঁ, এই জরায়ু মুখের দুইটা দরজা আছে। হ্যাঁ, একটা হচ্ছে বাইরের দিকের দরজা, একটা হচ্ছে ভিতরের দিকের দরজা। এই দরজাকে বলা হয় অস, ওএস, অস। এটা নামই অস, এর কোনো পুরো নাম সংক্ষিপ্ত নাম নাই। ঠিক আছে, এটা কি বলা হয়? অস বলা হয়। অস মানে হচ্ছে জরায়ু প্রবেশ পথের মুখ বা দরজা। এই জন্য বাইরের দিকে যেটা ভ্যাজিনার অংশে লাগানো থাকে, ভ্যাজিনা দিয়ে যে জাস্ট প্রবেশ করবে, সেটাকে বলা হয় ইন্টারনাল, এক্সটার্নাল অস। আর যেটা একদম ইউট্রাসের মূল অংশের ভিতরে ঢুকবে, সেটা হচ্ছে ইন্টারনাল অস। এই এক্সটার্নাল অস এবং ইন্টারনাল অস, এই মাঝখানে জায়গাটুকু হচ্ছে জরায়ুর মুখ বা প্রবেশ পথ, এটা বলি সার্ভিক্স। ঠিক আছে, সাধারণত এই সার্ভিক্সের যে জায়গাটা, এখানে প্রদাহ হয়, এখানে ক্যান্সার হইতে পারে। হ্যাঁ, তখন বলা হয় কি, হ্যাঁ, সিএ অফ সার্ভিক্স, মানে জরায়ু মুখের ক্যান্সার। আর এখান থেকে যে টিউব চলে গেছে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। টিউবের সাথে এখানে একটা ওভারি, বাড়ির পাশে একটা টিউব, রাইট সাইডে একটা হচ্ছে টিউব, ওভারি। ফুল হচ্ছে, এটা হচ্ছে পুরো মাংসের লেয়ার, ভিতরে হচ্ছে আমার ইউট্রাসের ফাঁকা জায়গা। হ্যাঁ, এই জায়গাগুলোর ভিতরে কি থাকে, গর্ভধারণ করে ভ্রূণটা আটকে থাকে।
এই হচ্ছে অ্যাক্সেসরি অর্গান হিসেবে ব্রেস্ট। হ্যাঁ, ব্রেস্টের মধ্যে প্রচুর এই যে ফ্যাট সেল থাকে। হ্যাঁ, তারপরে যে আপনার ডাক্ট থাকে, এই ডাক্ট থেকেই দুগ্ধ নিঃসরণ হয়। হ্যাঁ, এগুলোকে হচ্ছে যে আপনার বলে মিল্ক ডাক্ট বলা হয় আর কি, এখান থেকে। এবং এতে হরমোন নিঃসরণ হয়, প্রোল্যাকটিন হরমোন। এই হচ্ছে প্লাসেন্টা, এটা অ্যাক্সেসরি অর্গান হিসেবে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে স্লাইড এতটুকু পর্যন্ত রেডি করতে পেরেছি আমি। আমরা একটু এক্সটার্নাল গুলা একটু আলাপ করে যাই, তারপর আমরা ইন্টারনালটা নেক্সট ক্লাস আলোচনা করবো। এই যে মন্স পিউবিস, যেটা দেখেন, মন্স পিউবিস হচ্ছে সিমফাইসিস পিউবিসের সামনে চামড়ার নিচে এডিপস টিস্যু বা চর্বিযুক্ত প্যাট সদৃশ অংশ, যা প্রাপ্তবয়স্ক মহিলাদের চুল দ্বারা আবৃত থাকে। যেটা বলেছেন যে মন্স পিউবিস হচ্ছে কি, যে নরম অংশটা আর কি। হ্যাঁ, এবার হচ্ছে কি লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা হচ্ছে চামড়া দিয়ে ঢাকা দুটি ভাঁজযুক্ত মাংসল অঙ্গ, যা লুজ কানেকটিভ টিস্যু, এডিপোস টিস্যু মানে চর্বিযুক্ত নরম যে টিস্যু গুলো, এগুলো দিয়ে তৈরি। তারা অন্যান্য বহির্জননকে ঢেকে ঘিরে রাখে এবং রক্ষা করে। এরা পুরুষের স্ক্রোটাম বা অন্ডছবির ন্যায়। এদের বহির্ভাগ চুল দ্বারা আবৃত এবং ভিতরের অংশ মসৃণ ও বিভিন্ন ধরনের গ্রন্থি ও সেবাসিয়াস গ্রন্থির ক্ষরণের কারণে সিক্ত থাকে। ওই যে বলছিলাম, যেটা সবসময় কি থাকে, এগুলো কাজ হচ্ছে সিক্রেশন করে। এই জন্য এই যোনিপথের ভিতরে এবং বাইরের অংশটা দেখবেন সবসময় কি থাকে, ভিজা থাকে। কথা বুঝতে পারছেন? এবং মাসিকের আগে পরে যে সিক্রেশন গুলো হয়, আমরা যেটাকে সাদা স্রাব বলি, ওটাকে অধিকৃত করণের কারণে সাদা স্রাবটা হয়। ঠিক আছে, এটা আমরা আবার করবো কখন কি কারণে হয়। এবার হচ্ছে লেবিয়া মাইনোরা বা নিমফি। লেবিয়া মাইনোরা বা নিমফি হচ্ছে ভিতরে আরো দুটি পাতলা ছোট চর্বিবিহীন ভাগযুক্ত চামড়া, যা লেবিয়া মেজোরার মাঝে অবস্থিত এবং ভ্যাজাইনাল ছিদ্র, মূত্রনালীর ছিদ্রকে ঢেকে রাখে। এখানে প্রচুর রক্ত সঞ্চালিত হয় বিধায় এদের রং গোলাপি বর্ণের হয়ে থাকে। এরা পুরুষের মূত্রনালীর ফ্লোর সদৃশ্য, সামনের অংশে এরা একত্রে যুক্ত থাকে। পিছন দিকে ফোরচিট্টি নামক একটি তীক্ষ্ণ ভাঁজযুক্ত চামড়ার সাথে লেবিয়া মেজোর সাথে মিলিত হয়। পিছনে একটা জায়গা থাকে ভাঁজযুক্ত, এটাকে বলা হয় ফোরচিট্টি। হ্যাঁ, এগুলো সবই ওই যে সেক্সুয়াল অর্গান হিসেবে যেহেতু কাজ করে, তার মানে কি ওই জায়গাটাকে পিচ্ছিল রাখে। হ্যাঁ, যে সবসময় আর্দ্র রাখে, সেবাসিয়াস গ্ল্যান্ড কারণে আর্দ্র থাকে এবং শৈশিক ঝিল্লি দিয়ে আবৃত থাকে। ক্লাইটোরিস, এটা হচ্ছে পেনিসের সদৃশ্য, পুরুষের পেনিসের সদৃশ্য জননাঙ্গের সবচাইতে স্পর্শকাতর অংশ, যা সিমফাইসিসের সামনে লেবিয়া মেজোরা দ্বারা আবৃত থাকে। এটি গ্ল্যান্স, পিপিউস, বডি এবং দুটি টুকরা নিয়ে গঠিত। ঠিক আছে, এগুলো একটা পার্ট, ছোট ছোট পার্ট। মেইনলি এগুলো হচ্ছে সবই ওই যে আপনার সিক্রেশন করে, সিক্রেশনে সহায়তা করে আর কি। এই যে ভেস্টিবিউল, লেবিয়া মাইনরের মাঝে গভীর গর্তের মতো অংশে হচ্ছে ভেস্টিবিউল। এর 4টি ছিদ্রপথ রয়েছে। ইউরেথ্রাল ওপেনিং, আমরা যেটা দেখেছিলাম যে মূত্রনালীর ওপেনিং, ভ্যাজাইনাল অরিফিস যেটা যোনিপথের ওপেনিং এবং হাইমেন দিয়ে ঢাকা থাকে। বার্থোলিন ডাক্টের ওপেনিং, এখান থেকে সিক্রেশন হয়, এবং স্কিন গ্ল্যান্ডের ওপেনিং থাকে। ঠিক আছে, এই ভ্যাজাইনাল অরিফিসকে ইন্ট্রাইটাসও বলা হয়। এটি প্রসবের সময় সন্তান ভূমিষ্ঠের, ঋতুস্রাবের সময় রক্ত যাওয়ার এবং সঙ্গমের সময় পেনিসের রাস্তা হিসেবে কাজ করে। এখানে টোটাল ভ্যাজাইনাল অরিফিস যেটা আছে, এই জায়গাটা কিন্তু কতগুলো কাজ করে। সব প্রসবের সময় সন্তান ভূমিষ্ঠের সময় সহায়তা করে, ঋতুস্রাবের সময় রক্ত এখান থেকে আসা যাওয়া করে, সঙ্গমের সময় পেনিসের রাস্তা হিসেবে কাজ করে, এবং এই টোটালটাই পাতলা ঝিল্লি পর্দা দ্বারা আবৃত থাকে, যেটা হাইমেন বা সতী পর্দা বলা হয়। এবং এই ভ্যাজাইনাল অরিফিসের সামনে হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। এবার হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে ছোট মটর দানার মতো হলদে সাদা অংশ, যা ভ্যাজাইনাল অরিফিসের দুই পাশে অবস্থিত। এর ক্ষরণ সঙ্গমের সময় পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। যদি এরকম পার্ট গুলো আসে, জাস্ট নামগুলি লিখবেন, লিখে 1-2 লাইন করে কাজ দিয়ে দিবেন। সবগুলোর মধ্যে কমন একটা জিনিস মাথায় রাখবেন, যত গ্ল্যান্ড আছে, ওপেনিং আছে, এগুলো সব শৈশিক ঝিল্লি লেয়ার থাকে, এবং জায়গাগুলো পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, এবং জায়গাটা কি করে, মসৃণ রাখে। ভেস্টিবুলার ভালভ। ভেস্টিবুলার ভালভ হচ্ছে ভেস্টিবুলার অভ্যন্তরে ইরেকটাইল টিস্যু দ্বারা, ইরেকটাইল টিস্যুর মধ্যে এগুলা খুব উত্তেজনায় সহায়তা করে। হ্যাঁ, স্পর্শকাতর অঙ্গ হিসেবে কাজ করে। এগুলো বর্ধিত পিণ্ড বিশেষ বার্থোলিন গ্ল্যান্ডের সামনে ভ্যাজাইনাল অরিফিসের দুই পাশে দুটি ভালভ অবস্থিত। এই ভালভের কাজগুলো হচ্ছে সিক্রেশন করে। এরপর আমরা বলেছিলাম পেরিনিয়া, দ্য ন্যারো স্পেস, যেটা হচ্ছে যে ভ্যাজাইনাল অরিফিস এবং মলদ্বারের মাঝে সরু জায়গা হচ্ছে পেরিনিয়া।
ভ্যাজাইনা এবং মলদ্বারের মাঝখানে। এটি সুপারফিশিয়াল টিস্যু ও পেরিনিয়াল বডি ধারণ করে সন্তান প্রসবের সময় ইনট্রাইটাসকে বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে বললাম যে যেটি এক্সপার্ট দায়ী না হয়, যদি অভিজ্ঞ গাইনোকোলজিস্ট না হয়, তাহলে কিন্তু এই জায়গাটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে জীবন সংশয়ের আশঙ্কা থাকে এবং খুব কষ্ট হয়। এই হচ্ছে আমাদের আজকের এক্সটার্নাল জেনিটাল অর্গানের অংশ। আমাদের পড়া আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইন্টারনাল জেনিটাল অর্গানটা আমরা পড়বো। খুব গুরুত্বপূর্ণ ইন্টারনাল অঙ্গ, কারণ ইন্টারনাল অঙ্গগুলো আমাদের যদি মুখস্থ না থাকে বা ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট কিন্তু দিতে পারবো না। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? আজকের মতো নেই। রেকর্ডিং অফ করে দেবো? জি দাদা, রেকর্ডিং অফ করেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে।